আপনারা যারা জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পদে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা বাংলা পার্টের যে প্রিপারেশনটা, বাংলা পার্টের ক্ষেত্রে গ্রামেটিক্যাল বেস যে কোশ্চেনগুলো আসে, আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন শব্দ সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোতে। কারণ আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ব্যাংকের যে কোশ্চেনগুলো সেখানে শব্দ সংক্রান্ত, যেমন বিপরীত শব্দ, সমর্থক শব্দ বা সমুচ্চারিত শব্দ, এই যে বিষয়গুলো মানে শব্দ সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে, এই লেকচারে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে এখানে যে ম্যাথটি আমি উঠিয়েছি, এই ম্যাথটি জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার পদে এসেছিল 2023 সালে। এখানে বলা হচ্ছে ইফ 4 to the power x plus y is equals to 1 and 4 to the power x minus y is equals to 4, then the values of x and y respectively are. এটার অর্থটা হচ্ছে এরকম যে যদি এত, মানে এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, এখানে দেখুন এই যে ইকুয়েশন গুলো দেয়া আছে, এই ইকুয়েশন দুইটা কিন্তু চলক এখানে ঘাত হিসাবে ইউজ করা হয়েছে, চলক ঘাত হিসাবে ইউজ করা হয়েছে এই ইকুয়েশন গুলোতে। সুতরাং এই ইকুয়েশন গুলো সলিউশন করার সময় একটু খুব সাবধান থাকতে হয়। দেন দ্য ভ্যালুস অফ, মানে আপনার তাহলে যদি এমন এমন থাকে তাহলে ভ্যালুস বের করতে হবে, অর্থাৎ মান ফাইন্ড আউট করতে হবে x and y রেসপেক্টিভলি। মানে প্রথমে x এর ভ্যালু থাকবে, পরে y এর ভ্যালু থাকবে। এখানে দেখুন প্রথমে x এর ভ্যালু আর পরে হচ্ছে y এর ভ্যালু। ওকে, তো আমরা এটা কিভাবে সলিউশন করতে পারি? এখানে যে ইকুয়েশন দুইটা দেয়া আছে, জাস্ট আমরা এটা লিখে নিব। 4x plus y, এখানে 1 আছে, আর একটা ইকুয়েশন এখানে আছে 4 to the power x minus y is equals to 4 আছে। ওকে, তো আমরা যে কোনো ভাবে x এবং y এর মান আমাদেরকে বের করতে হবে। দুইটি ইকুয়েশন আছে, দুইটি ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি। ফার্স্টলি যদি আমি এখান থেকে বের করি, কেউ যদি এই ইকুয়েশনটা থেকে ফার্স্টলি বের করতে চান সেক্ষেত্রে আপনারা পারবেন। যদি আমি এখান থেকে বের করি, দেখুন 4 এর উপরে x plus y আছে, তাহলে এইখানে এই যে 1 আছে, আমাদের টার্গেট হচ্ছে বেস সেম করতে হবে। যদি আমরা বেস সেম করতে পারি তাহলে এই ধরনের ম্যাথস গুলো, অর্থাৎ এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো আমি বলছিলাম, যদি কোনো ফাংশনের মধ্যে অথবা কোনো ইকুয়েশনের মধ্যে চলকগুলো ঘাত হিসাবে ব্যবহার করা হয়, তাদেরকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। যেমন এখানে চলকগুলো ঘাত হিসাবে ইউজ করা হয়েছে, সুতরাং এই দুইটাই কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন। এখন আমাদের কাজ হচ্ছে বেসগুলো, এই সূচকীয় ফাংশনের ক্ষেত্রে বেসগুলো সেম করার চিন্তা ভাবনা করব আমরা। এখানে 4 আছে, এখানে যা আছে তাই লিখেছি। এইখানে আমার 4 নিয়ে আসতে হবে, এখানে অ্যাট এনি কস্ট আমাকে 4 নিয়ে আসতে হবে। যদি আমি এখানে 4 নিয়ে আসি, তাহলে যদি আমি এখানে একটা নট দিই, কোনো কিছুর উপর নট ম্যাথমেটিক্সে তার মান হচ্ছে 1। যেমন 2 এর উপরে নট, এর মান হচ্ছে 1, 5 এর উপরে নট, এর মান হচ্ছে 1, 2x তার উপরে নট, এর মান হচ্ছে 1, 1/x তার উপরে নট, এর মান হচ্ছে 1। তো আমরা এটা লিখতে পারি 4 এর উপরে যদি আমি নট দিই তার মান 1 হয়। এখানে কিন্তু 1 আছে, আমি আসলে কেন এখানে 4 দেব? এই যে এখানে বেস 4 আছে, এই কারণে। এই 4 ক্যান্সেল, এখানে আসে হচ্ছে x plus y is equals to আন্ডার আসলো। ওকে, এখন কি আমি এইখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারি না? x equals to minus y, আমি এখানে একটা ভ্যালু বের করে নিলাম। এখন এই x এর ভ্যালুটা আমি এটাতে বসাই দিব, এই ইকুয়েশনে বসানোর চেষ্টা করব। তাহলে এই ইকুয়েশনটা এবারে আমরা সলিউশন করার চেষ্টা করি। এখানে দেখুন এর উপরে কত আছে? 1 আছে, বেস তো সেম আছেই, সুতরাং বেস বেস ক্যান্সেল হয়ে যাবে। তার মানে x minus y is equals to এই 1 পাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা এখানে কিসের মান বসাবো? x equals to minus y বসাবো। x equals to যদি minus y বসাই, minus y is equals to 1, তার মানে minus 2y is equals to 1, y is equals to minus 1/2, অর্থাৎ এই হাফ minus 2টা ওই সাইডে চলে গেছে, চলে গেলে minus 1/2 হয়। আমরা তার মানে এখানে y এর ভ্যালু যে হচ্ছে minus 1/2 এটা পেয়ে গেলাম। তাহলে y এর ভ্যালু minus 1/2 এই অপশনে আছে আর এই অপশনে আছে, এই দুইটার যে কোনো একটা অ্যানসার হবে। এখন আমরা y এর ভ্যালুটা বসাই দেব কোথায়? y এর ভ্যালু minus 1/2 আমরা যদি এখানে বসাই দিই এই ইকুয়েশনে, x is equals to মাইনাস তো আছেই, আর এখানে হচ্ছে minus 1/2, দ্যাটস ওয়াই আমরা এখানে পাচ্ছি প্লাস 1/2। তার মানে x এর ভ্যালু প্লাস 1/2 আর y এর ভ্যালু হচ্ছে minus 1/2। x এর ভ্যালু প্লাস 1/2, y এর ভ্যালু minus 1/2, সি নাম্বার অপশন। তার মানে অ্যানসার সি হচ্ছে এখানকার
রাইট অ্যান্সার। এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন একই কোশ্চেন 2023 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে √4/3 মাইনাস √3/4 ইকুয়ালস টু কত। তো এই ম্যাথটা সলিউশনের জন্য ফার্স্টলি আমরা করব কি, রুটটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করব। এরকম আছে 4/3 আছে মাইনাস √3/4 আছে। ওকে, আমরা যদি ভেঙে দেই তাহলে √4/√3 মাইনাস √3/√4। আমরা তো এই √4 কে এভাবে লিখতেই পারি 2/√3 মাইনাস এখানে √3/2 লিখতে পারি। এখন আমরা এটাকে এলসিএম করব। এলসিএম করলে 2√3 হচ্ছে আমাদের এখানকার লসাগু। তাহলে এই √3 ক্যান্সেল, 2 4 মাইনাস এখানে 2 ক্যান্সেল। এই যে √3 আর √3 ক্যালকুলেশন করলে অনলি 3 আসে। এখন আমরা লিখতে পারি 1/4 থেকে যদি 3 বাদ দিই 2√3, মানে এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। দেখুন অঙ্কগুলো কিন্তু অনেক সহজ এবং ছোট। তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার বি তে রয়েছে। যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটি জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পদে এসেছিল 2023 সালে। এখানে বলা হচ্ছে 2 কয়েন্স আর টসড, মানে দুইটা কয়েন টসড করা হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, মানে সম্ভাব্যতা কেমন হবে, মানে সম্ভাব্যতা কি হবে অফ গেটিং অ্যাট মোস্ট ওয়ান হেড। মানে এই যে এই প্রশ্নের কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আপনি প্রশ্নটা আপনি যাই করেন গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাট মোস্ট ওয়ান হেড। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যাট মোস্ট ওয়ান হেড। মানে এখানে বলছে সর্বোচ্চ, মোস্ট আছে এখানে, এই পার্টটা আমাদের বুঝতে হবে। এখানে দেখুন ইংলিশ ভার্সনের যে ম্যাথগুলো থাকে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে, এই কি ওয়ার্ডগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি কি ওয়ার্ড, ম্যাথমেটিক্সের কি ওয়ার্ডটা আপনি জানতে পারেন তাহলে কিন্তু ওই ম্যাথটা আপনার জন্য খুবই ইজি হবে। যেমন এইখানে আপনি পুরো ম্যাথটাই জানলেন বাট এই অ্যাট মোস্ট ওয়ান হেড এর অর্থটা জানলেন না, তাহলে কিন্তু আপনার এটা করতে পারবেন না। অ্যাট মোস্ট ওয়ান হেড মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ। এখানে বলছে যে দুইটা কয়েন্স টস করা হলো, সর্বোচ্চ একটা হেড, এই যে ওয়ান হেড, একটা হেড আসার সম্ভাবনা কত, সর্বোচ্চ একটা হেড আসার সম্ভাবনা কত। আচ্ছা, এখানে অঙ্কটার ভিতরে আরেকটু কাজ আছে, আমরা যখন সলিউশনে যাব তখন আমরা বুঝতে পারবো। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের দুইটা হেড টস করব। আমরা ফার্স্টে একটা হেড টস করলাম, মানে একটা কয়েন টস করলাম। একটা কয়েন যদি আপনি টস করেন তাহলে কি পাবেন, হয় হেড পাবেন অথবা টেল পাবেন। আমি এখানে হেড দিচ্ছি আর এদিকে একটা টেল দিচ্ছি। ওকে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, বাস্তব বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। এখানে একবার যখন আপনি টস করবেন আপনি হেডও পেতে পারেন আবার টেলও পেতে পারেন, তাহলে আপনি দুইটা প্রান্ত পাচ্ছেন। আবার এইখানে এসে আবার আপনাকে টস করতে হবে, দুইবার টস করতে বলছে। যদি আপনি আরেকবার টস করেন আবার আপনি হেডও পেতে পারেন আবার টেলও পেতে পারেন। সিমিলার ক্যাটাগরিতে এখান থেকেও আপনি হেডও পেতে পারেন আবার টেলও পেতে পারেন। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা দুইবার টস করলাম, টস করার পরে কি কি নমুনা ক্ষেত্রটা আমরা কি পাচ্ছি, নমুনা ক্ষেত্র পাচ্ছি, অর্থাৎ রেজাল্ট আমরা কি কি পাচ্ছি। এইচ এইচ, এই যে এইখান থেকে এইখানে আবার এইচ টি, আবার টিএইচ, পাচ্ছে, আবার টি পাচ্ছি, টি পাচ্ছি। তার মানে আমরা এখানে নমুনা ক্ষেত্র পাচ্ছি 1 2 3 4টা নমুনা ক্ষেত্র পাচ্ছি। বাট আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে অ্যাট মোস্ট ওয়ান হেড, সর্বোচ্চ একটা হেড থাকবে। যেখানে সর্বোচ্চ একটা হেড, যেখানে দুটো হেড আছে সেটা কি নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে না। যেখানে হেড নাই সেখানে নিতে হবে। এই কথাটার এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে যেখানে হেড নাই সেটাও নিতে হবে যদি সর্বোচ্চ একটা হেড থাকে। এই ধরনের যদি কথা বলা থাকে যেখানে হেড নাই সেটাও নিতে হবে। তার মানে এখানে দেখুন তাহলে আমাদের ওমিট হচ্ছে কি কি বা বাদ যাচ্ছে কি কি। এই যেখানে দেখুন দুইটা হেড আছে, এটা তো নেওয়া যাবে না, কারণ এখানে বলেছে সর্বোচ্চ একটা হেড। এখানে কি একটা হেড আছে, এখানে একটা হেড আছে, বাট এখানে হেড নাই। বাট এখানে কিন্তু প্রশ্নে বলছে সর্বোচ্চ একটা হেড, এখানে কি একাধিক হেড আছে, নাই। সুতরাং আপনাকে এটা নিতে হবে। ওকে, প্রশ্নে বলছে সর্বোচ্চ একটা হেড, এখানে তো আর একাধিক হেড নাই,
যার কারণে এটা আপনাকে নিতে হবে। তার মানে আমরা এই যে প্রবাবিলিটির যে প্রবাবিলিটির ফর্মুলাটাতে কি ছিল আমাদের, প্রবাবিলিটির ফর্মুলাটা অর্থাৎ প্রবাবিলিটি অফ at most one head, at most one head, at most one head। প্রথমে হবে অনুকূল ফলাফল আর কি, অর্থাৎ এই at most one head এর পক্ষে আপনি কি কি ফলাফল পেয়েছেন বা কয়টি ফলাফল পেয়েছেন, 1 2 3টি ফলাফল পেয়েছেন, সুতরাং আপনি এখানে 3 লিখবেন। এবং মোট ফলাফল কতটি ছিল, এই দুইটা কয়েন টস করার পরে টোটাল কতটি আপনি ক্ষেত্র পেয়েছেন, 1 2 3 4টা, মানে টোটাল ক্ষেত্রটা 4টা, এখানে 4 হবে। ওকে, তার মানে অ্যানসার হচ্ছে এই 3/4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে মিস্টার সি হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। এই ম্যাথটি দেখুন, এই ম্যাথটি কিন্তু এই জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পদে এসেছিল 2023 সালে। এখানে বলা হচ্ছে দ্য এজ অফ সাবিহা অ্যান্ড সুরিয়া আর ইন দ্য রেশিও 7:3 রেসপেক্টিভলি। এখানে বলা হচ্ছে যে এই সাবিয়া এবং সুরিয়ার বয়সের যে অনুপাত, ধারাবাহিক অনুপাত, সেটা হচ্ছে 7:3 অর্থাৎ 7:3। আফটার 6 ইয়ার্স মানে 6 বছর পরে বর্তমান হচ্ছে তাদের বয়সের অনুপাতটা হচ্ছে 7:3। আফটার 6 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজ, তাদের বয়সের যে অনুপাত উইল বি 5:3, মানে বর্তমান যেটা আছে এখন 6 বছর পরে তাদের বয়সের অনুপাতটা হবে 5:3। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস। দেখুন তাদের কিন্তু বয়স বের করতে বলে নাই, বলছে তাদের বয়সের ডিফারেন্সটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দেয়ার এজেস। আমরা কিন্তু এই ম্যাথটা করার সময় আমরা কিন্তু সচরাচর করি কি যে তাদের বয়সটা বের করে ফেলি, বাট এখানে বলছে বয়স বের করতে না, বলছে বয়স বের করার পরে আপনাকে তাদের ডিফারেন্সটা বের করতে হবে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু পরীক্ষার হলে মাথায় রাখতে হবে। তো আমরা অঙ্কটা করার জন্য কি কি করতে পারি, এখানে দেখুন যেহেতু তাদের বয়সের অনুপাত 7:3 এখানে দেয়া আছে, তো ওই কথাটাই লিখি। আমরা যদি এখানে লেট করে তাদের বয়সের লেট ধরে নিচ্ছি, লেট তাদের বয়সের অনুপাত একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 3x, তাহলে বাই দা কন্ডিশনে কত হয়, সেকেন্ড কন্ডিশনে এখানে কি বলা হচ্ছে যে আফটার 6 ইয়ার্স, এটা হলো বর্তমান বয়স, লেট তাদের হচ্ছে প্রেজেন্ট এজ হচ্ছে এটা, তাহলে আফটার 6 ইয়ার্স মানে 6 বছর পরে আপনার বয়স যদি আজকে 10 হয়, 6 বছর পরে কত হবে, 10 এর সঙ্গে 6 যোগ হবে, তাই না সেটা। তো এখানেও একই ঘটনা, এখানে একজনের বয়স বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি লেট প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ অফ দেম রেসপেক্টিভলি, একটা 7x আর একটা হচ্ছে 3x। তো এখন আমরা এখানে লিখতে পারি যে আফটার 6 ইয়ার্স তাদের 6 বছর পরে তাদের বয়সটা এর কত হবে, তাহলে একটা 7x পজিটিভ 6 এবং আরেকটা বয়স হবে 3x পজিটিভ 6, মানে দুইজনের বয়সের সঙ্গে 6 যোগ হবে, এইখানে অনুপাত হবে। ওকে, এটা আমরা কোন শর্তে লিখছি, বাই দা কন্ডিশন, বাই দা কন্ডিশন এই শর্তে লিখছি, মানে সেকেন্ড যে কন্ডিশনটা দেয়া আছে সেটা। এদের যে 6 বছর পরে যে রেশিওটা সেটা কত হবে, 5:3। এখানে দেখুন এই যেখানে বলা হচ্ছে দেয়ার এজ, দা রেশিও অফ দেয়ার এজ উইল বি 5:3 আফটার 6 ইয়ার্স, তাহলে এই এজের রেশিওটা হবে 5:3। ওকে, আর আমরা ম্যাথমেটিক্সে জানি একটা বিষয়, সেটা হচ্ছে রেশিও বলতে কি বুঝি আমরা, রেশিও বলতে অনুপাত বুঝি বাংলা অর্থ, এর অর্থটা হচ্ছে ভাগ বা একটা অপরটার তুলনায় কতটা বড় বা ছোট, ফ্র্যাকশন যেরকম সেরকম বিষয়টা। তো এই রেশিওটাকে আমরা এবারে কি করব, ফ্র্যাকশনে নিয়ে আসার চেষ্টা করব। একটা হচ্ছে 7x পজিটিভ 6, জাস্ট আমরা সলিউশন করতেছি, আর হচ্ছে 3x পজিটিভ 6 ইজ ইকুয়ালস টু 5/3। এবারে আমরা মাল্টিপ্লাই করব, ক্রস গুণন আর কি, 3 দ্বারা 3 সাথে 21x
21x পজিটিভ 318 ইজ ইকুয়ালস টু, আমি ফর্মালিটিস মেইনটেইন করলাম না, 3 5 15x, জাস্ট আমি সলিউশন করে দিচ্ছি, 5 6 30 পজিটিভ 30। ওকে, এখন জাস্ট আমরা হচ্ছে এটাকে সাইড চেঞ্জ করে নিব। এই 21x আছে, 15x আছে, 15x কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে 6x পাই, আর এখানে 30, আর এই 18টাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে এখানে টোটাল 30 থেকে 18 বাদ দিলে এখানে 12 থাকে। তার মানে x এর ভ্যালুটা হচ্ছে কত পাচ্ছি আমরা, 12/6, দ্যাটস ওয়াই আমরা এখানে পাচ্ছি 2 পাচ্ছি। x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। যদি আমরা x এর ভ্যালু 2 পাই, এখন তাদের প্রেজেন্ট এজটা কত দেখুন। এই যে সাবিয়া আছে, সাবিয়ার প্রেজেন্ট এজ আমরা ধরেছিলাম 7x ধরেছিলাম, তাহলে এটা হবে 7 × 2, তার মানে 7 × 2 = 14। আর হচ্ছে আর একজন ছিল সুরাইয়া, সুরাইয়ার ইয়া কত ছিল আমাদের, 3x ছিল, 3x, 3 × 2 3 2 × 6, তার মানে এখানে পাচ্ছি 14 আর হচ্ছে 6। এই সাবিয়ার এজটা হচ্ছে প্রেজেন্ট এজটা হচ্ছে 14 আর হচ্ছে সুরাইয়ার হচ্ছে 6। এখন এদের মধ্যে কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন देयर এজ, তাদের বয়সের পার্থক্যটা কত আসলে। তাহলে পার্থক্য হচ্ছে 8 ইয়ার্স, মানে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার বি। এই ম্যাথটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ, সেটা বাংলা ভাষণ হোক বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে হোক, পিএসসি রানের যে পরীক্ষাগুলো হয় বা বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষাতে, এবং ব্যাংক জবে তো এই ম্যাথটি ইম্পর্টেন্ট আছেই। তো এই ম্যাথটি দেখুন এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অড নাম্বার ফ্রম 1 to 40, অর্থাৎ এর অর্থটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মানে গড় কত অফ অড নাম্বারস। এই যে আপনার পরীক্ষার হলে যে বিষয়টা আসে, ব্যাংকের যে কোশ্চেনগুলোতে আসে যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো আসে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আপনারা অবশ্যই জানতে হবে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে অড। এই যে আপনারা এটা এভাবে মনে রাখবেন, ও ডাবল ডি, ও ডাবল ডি, এটা হচ্ছে তিনটা সংখ্যা, এখানে 3 কি বিজোড়, 3 হচ্ছে বিজোড়, সুতরাং এই অডের অর্থ হচ্ছে বিজোড়, বিজোড়। ওকে, আর একটা ওয়ার্ড আছে, এটা মাঝে মধ্যে আমরা পরীক্ষায় দেখতে পাই ব্যাংকের পরীক্ষাগুলোতে, ইভেন, ইভিইএন, ইভেন। এখানে কয়টা সংখ্যা, কয়টা লেটার আছে, 4টা লেটার আছে, আর 4 কি জোড়, জোড়, সুতরাং ইভেন হচ্ছে একটা, ইভেন শব্দের অর্থ হচ্ছে জোড়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে এই দুটো যদি মনে রাখেন তাহলে কখনো ভুলবেন না। ইভেন মানে হচ্ছে জোড়, আর অড মানে হচ্ছে বিজোড়। তারপরে এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অড নাম্বারস, মানে বিজোড় সংখ্যাগুলোর গড় বের করতে হবে আপনাকে ফ্রম 1 to 40, মানে 1 থেকে 40 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে তাদের গড় বের করতে হবে আপনাকে। তো 1 থেকে 40 পর্যন্ত বের করার আগে আমরা বেসিক কিছু বিষয় শিখব, দেন আমরা 1 থেকে 40 ইজিলি বের করতে পারবো। ধরুন 1 পজিটিভ, 3 পজিটিভ, 5 পজিটিভ, আপনার আমি 1 পজিটিভ 3 লিখলাম। এটা দেখুন তো অড নাম্বার না, 1 থেকে 3 অড নাম্বার। তো কয়টা অড নাম্বার এখানে আছে, 2টা আছে, তাহলে 2 এর উপর স্কয়ারে করে দিব, কত আসে 4। তাহলে এই দুটো যোগ করেন, কত হবে 4 হবে কিন্তু। এরপরে আমি 1 পজিটিভ, 3 পজিটিভ, 5 লিখলাম। এখানে দেখুন কয়টা অড নাম্বার আছে, 1 থেকে শুরু করে 3টা অড নাম্বার আছে, তাহলে আমি এখানে 3 লিখবো, 3 এর উপরে স্কয়ার, 3 3 9। এইবার এই তিনটা যদি আপনি যোগ করেন, 5 আর 3 8 আর 1 9ই হবে এখানে। সিমিলার ক্যাটাগরিতে 1 পজিটিভ, 3 পজিটিভ, 5 পজিটিভ, 7, এইখানে কত আছে দেখুন 1 2 3 4টা। একই ক্রাইটেরিয়া এখানেও মেইনটেইন করতেছে যে অড নাম্বারগুলো কনসিকিউটিভ অড নাম্বার যাকে বলা হয়, মানে ধারাবাহিক অড নাম্বার হতে হবে, কিন্তু কোনো কিছু যদি গ্যাপ দেয় তাহলে কিন্তু আবার হবে না। এখানে 4টা আছে, তাহলে 4 এর উপর স্কয়ার, 4 4 কত 16 হবে, তাহলে এই সবগুলো যোগ করলে 9 আর 7 এখানে 16 হবে। ওকে, তার মানে আপনারা এইটুকু বুঝতে পারলেন যে আসলে এখানে কয়টা আছে, 2টা, 2 এর উপর স্কয়ার, এখানে কয়টা আছে 3টা, 3 এর উপর স্কয়ার, এখানে কয়টা আছে 4টা, 4 এর উপর স্কয়ার করলে আপনি মানে সমষ্টিটা পাচ্ছেন, সমষ্টিটা পাচ্ছেন। যেমন এখানে 4টা আছে, 4 4 16, মানে এই 4টার সমষ্টি হচ্ছে
16। তাহলে এই চারটার গড় বের করবেন কিভাবে? এই 16কে কি দ্বারা ভাগ, সমষ্টিকে কি দ্বারা ভাগ করতে হয়? সংখ্যাগুলোর নাম্বার দ্বারা, মানে নাম্বার অফ দিস নাম্বার, মানে সংখ্যাগুলোর সংখ্যাগুলো কিন্তু সংখ্যা কয়টা? 4টা, 4 দ্বারা এটাকে ভাগ করবেন। ওকে, 4 4 16, মানে এই 4 4 16, তার মানে এখানে 4 হবে, তার মানে এই 4 হচ্ছে এই 4টার গড় আর কি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন আমাদের কোশ্চেনে যেটা বলছে সেটা আমরা বের করার চেষ্টা করি। এখানে বলছে অ্যাভারেজ অফ অড নাম্বারস ফ্রম 1 to 40 কথা বলছে। 1 থেকে 40, 1 প্লাস 3 প্লাস কত, এখানে 5 হবে, প্লাস 7 পজিটিভ 9, এভাবে আপ টু চলতে চলতে এখানে 39 পর্যন্ত আসবে। কারণ 40 তো আর হবে না, কারণ 40 তো আমাদের হচ্ছে অড নাম্বার না, মানে বিজোড় সংখ্যা না। 40 তো হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, সুতরাং এটা আমরা নিব না। তাহলে আপনারা বুঝুন এখানে টোটাল 1 থেকে 40 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 20টা। আর এখানে কয়টা আছে? 1 থেকে 39 পর্যন্ত যদি আপনি একটা একটা করে যদি গণেন, সেক্ষেত্রে আপনি 20টাই পাবেন। সেক্ষেত্রে টোটাল নাম্বার কয়টা পাচ্ছেন আপনি? 20টা। যেহেতু এটা কনসিকিউটিভ অড নাম্বার, এটা অর্থাৎ হচ্ছে ধারাবাহিক একটা বিজোড় সংখ্যা, এগুলো 1 থেকে শুরু করে, সুতরাং এখানে কয়টা আছে? 20টা আছে। তাহলে এইটার যোগফল কত হবে? তাহলে 20 এর উপর স্কয়ার। এর আগে যে আমরা বেসিকটা দেখলাম সেখান থেকে আমরা বলতে পারি এখানে টোটাল কতটা আছে? 20টা আছে। তাহলে 20 এর উপর স্কয়ার করবেন, তাহলে কত হয়? আপনার 400 হবে। এই 400 কি? সাম অফ 1 to 40 ইভেন নাম্বারস এর যোগফলটা আর কি। আচ্ছা, এখন দেখুন আপনার এখানে কত আছে? 400 আছে। 400 কি? এইটার যোগফল। তাহলে এখন এটার অ্যাভারেজ বের করতে হবে, বাট আপনাকে বলছে অ্যাভারেজ বের করতে। অ্যাভারেজ যখন আপনি বের করতে যাবেন তখন সিস্টেমটা কি? কিছুক্ষণ আগে বলছি, রুলসটা হচ্ছে যে ফার্স্ট উপরে লিখতে হবে কি? সাম অফ দিস নাম্বার, মানে সবগুলো সংখ্যার যোগফল। যোগফল কত আমাদের? 400। এইটাকে ভাগ করবেন কি দ্বারা? নাম্বার অফ দিস নাম্বার। নাম্বার কত? এখানে কয়টা সংখ্যা ছিল? এখানে অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যা কয়টা ছিল? 20টা ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজটা। তাহলে এইটা দ্বারা যদি আপনি এটা কেটে দেন, 2 দ্বারা যদি 40 কাটেন, সেক্ষেত্রে আপনি 20 পাবেন। তার মানে এটার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে 20। এখানে ক নম্বর অপশনে দেখুন 20 নম্বর। আপনারা যারা এই জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনারা আমার এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ব্যাংকের প্রশ্নগুলো আপডেট দেওয়া হবে, এবং আগামী যে ব্যাংকের পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোর কাট মার্কসটা পরীক্ষার দিন বিকালবেলায় আমার এই চ্যানেলে পাবেন। যারা এই ধরনের ভিডিও পেতে চাচ্ছেন, বা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ব্যাংক জবের ক্ষেত্রে, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ব্যাংকের পরীক্ষার তথ্য আগে জানতে আপনি আমার এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আজকে আল্লাহ হাফেজ।